ইন্টারভিউ বোর্ডে বসে চাকরির বদলে কেউ যদি হঠাৎ বিয়ের প্রস্তাব পায়, তবে সেটা কি বিশ্বাসযোগ্য মনে হবে? তাও আবার প্রস্তাবটি যদি আসে এমন এক নারীর কাছ থেকে যার পায়ের নিচে লুটিয়ে আছে কোটি টাকার সাম্রাজ্য। এমন ঘটনা সচরাচর সিনেমাতেও দেখা যায় না, অথচ বাস্তব জীবনে ঠিক সেটাই ঘটেছিল। এটি এমন এক কাহিনী যেখানে অভাবের সঙ্গে লড়াই করা এক তরুণের আত্মসম্মান এবং ঐশ্বর্যের পাহাড়ে বসে থাকা এক নিঃসঙ্গ নারীর হাহাকার মুখোমুখি দাঁড়িয়েছিল। তাদের এই অদ্ভুত মিলন শেষ পর্যন্ত কী পরিণতির দিকে গড়ালো তা জানলে আপনার গায়ে লোম খাড়া হয়ে যাবে। ঘটনাটি কলকাতার। শহরের জাঁকজমকপূর্ণ জীবন থেকে বেশ কিছুটা দূরে মফস্বলের এক ছোট্ট গ্রামে বাস করত আকাশ। জায়গাটি ছিল আধা পাকা রাস্তায় ঘেরা, যেখানে সকালবেলা ধুলোর মেঘ উড়ত আর রাত নামলেই গভীর নিস্তব্ধতা গ্রাস করত চারপাশকে। এটি এমন এক জনপদ যেখানে মানুষের বুকে বিশাল সব স্বপ্নের জন্ম হয় ঠিকই, কিন্তু কঠোর বাস্তব পরিস্থিতি প্রতিদিন সেই স্বপ্নগুলোকে দুমড়ে মুচড়ে ছোট করে দেয়। সেই গ্রামেরই এক জরাজীর্ণ পুরনো বাড়িতে অসুস্থ মাকে নিয়ে থাকত আকাশ। বাবা গত হয়েছেন বহু বছর আগে, কিন্তু যাওয়ার সময় তিনি ছেলের জন্য কোনো সম্পত্তি বা সম্বল রেখে যেতে পারেননি। রেখে গিয়েছিলেন শুধুই ঋণের বোঝা আর অসহায়ত্ব। মায়ের কাছে সম্বল বলতে যদি কিছু অবশিষ্ট থাকে, তবে তা ছিল ছেলের মাথায় বুলিয়ে দেওয়া দুর্বল হাত আর ঘোলাটে চোখে লেগে থাকা একমুঠো আশা। আকাশ মেধাবী ছাত্র ছিল, হাজারো প্রতিকূলতা তাকে কখনো দমাতে পারেনি। সে দারিদ্র্যকে নিজের শিক্ষার পথে কখনোই বাধা হতে দেয়নি। দিনের আলায় কলেজের বইয়ে মুখ গুজে থাকা, রাতে বাড়ি বাড়ি গিয়ে টিউশনি করানো, কখনো মালবাহী গুদামে ভারী বোঝা টানা, আবার কখনো রাস্তার ধারের হোটেলে থালা বাসন মাজা, তার জীবনে বিশ্রাম বা আরাম বলে কোনো শব্দের অস্তিত্ব ছিল না। কিন্তু তার সবচেয়ে বড় সম্পদ ছিল তার আত্মসম্মানবোধ। মা প্রায়ই কাশির দমকে কেঁপে কেঁপে ছেলেকে কাছে ডেকে বলতেন, বাবা, সততা কখনো বিসর্জন দিস না, বাকিটা ওপরওয়ালা ঠিকই সামলে নেবেন। আকাশ তখন মায়ের চোখের দিকে তাকিয়ে দৃঢ়ভাবে মাথা নাড়ত, যেন সে প্রতিজ্ঞা করছে যে জীবন যেদিকেই যাক, এই একটি শিক্ষা সে কখনো ভুলবে না। সেদিন আকাশ বুক ভরা আশা নিয়ে ঘর থেকে বেরিয়েছিল। কলকাতার এক নামী মাল্টিন্যাশনাল কোম্পানিতে তার ইন্টারভিউ ছিল। যদি চাকরিটা হয়ে যায়, তবে মায়ের চিকিৎসাটা অন্তত ঠিকমতো করানো যাবে। টাকার অভাবে ওষুধের যে অনিয়ম হতো তা আর থাকবে না। মাথার ওপর চেপে বসা ঋণের বোঝাটাও হয়তো কিছুটা হালকা হবে। সে তার পুরনো কিন্তু ধপধপে পরিষ্কার শার্টটি গায়ে জড়িয়েছিল, যা মা নিজের হাতে খুব যত্ন করে ইস্ত্রি করে দিয়েছিলেন। জুতোয় কালি করে ফাইলটা বুকে এমনভাবে চেপে ধরল যেন সেটাই তার যুদ্ধের বর্ম। তারপর সে গিয়ে উঠল মেট্রোতে। মেট্রোর জানালার কাঁচ দিয়ে দ্রুত সরে যাওয়া কলকাতা শহরটাকে দেখতে দেখতে তার মনের ভেতর হাজারো শঙ্কা আর হাজারো স্বপ্ন একই সাথে তোলপাড় করছিল। কোম্পানির বিশাল অট্টালিকাটি কোনো রাজপ্রাসাদের চেয়ে কম ছিল না। স্বচ্ছ কাঁচের দেওয়াল, আয়নার মতো মেঝে, চারদিকে এয়ার কন্ডিশনারের হিমশীতল বাতাস আর দামি স্যুটবুট পরা কেতাদুরস্থ লোকজন। রিসেপশনে বসে থাকা মানুষগুলোর দৃষ্টি যেন তাকে আপাদমস্তক মেপে নিচ্ছিল। কেউ তার সাধারণ পোশাকের দিকে তাকাচ্ছিল, কেউ বা তার জুতোর দিকে। কারো চোখে করুণা, কারো চোখে প্রচ্ছন্ন উপহাস। কিন্তু আকাশ মাথা নিচু করল না। সে জানত আজ তার ভাগ্য তার পোশাক দিয়ে নয়, বরং তার মেধা ও উত্তরের মাধ্যমেই নির্ধারিত হবে। ইন্টারভিউ রুমের ভেতর থেকে তার নাম ঘোষণা করা হলো। বুকের ভেতরটা যেন হাতুড়ির মতো পিটপিট করতে শুরু করল। সে দরজার অপাশে প্রবেশ করল। সামনে বিশাল এক টেবিল, আর সেই টেবিলের অপর প্রান্তে বসেছিলেন এক তরুণী। তিনি ছিলেন আত্মবিশ্বাসী, আধুনিকা এবং ধীরস্থির, কিন্তু তার চোখের গভীরতায় কোথাও যেন এক চুরমার হয়ে যাওয়ার স্বপ্ন লুকিয়েছিল। তিনিই ছিলেন শ্রাবন্তী, এই বিশাল কোম্পানির কর্ণধার, কোটি কোটি টাকার সম্পত্তির একমাত্র ওয়ারিশ এবং দেশের অন্যতম সফল ব্যবসায়ী নারী। আকাশের কল্পনাতেও ছিল না যে ইন্টারভিউ নিতে খোদ কোম্পানির মালকিন বসে থাকবেন। এক মুহূর্তের জন্য সে থমকে গেল, হাতের তালু ঘেমে উঠল, কিন্তু পরমুহূর্তেই সে নিজেকে সামলে নিল। প্রশ্নপর্ব শুরু হলো। ডিগ্রি, অভিজ্ঞতা, দক্ষতা, প্রতিটি প্রশ্নের উত্তর আকাশ সম্পূর্ণ সততার সঙ্গে দিয়ে গেল। যেই কাজটি সে জানত না, অকপটে স্বীকার করল যে তার জানা নেই। যেখানে শেখার প্রয়োজন ছিল সেখানে বিনীতভাবে বলল যে সে শিখে নেবে। শ্রাবন্তী খুব মনোযোগ দিয়ে ছেলেটিকে পর্যবেক্ষণ করছিলেন। প্রতিদিন তার সামনে এমন সব মানুষ আসে যারা মিথ্যার আশ্রয় নিয়ে নিজেদের সিভি ভারী করে, বড় বড় বুলি আওড়ায়। কিন্তু এই ছেলেটি একদম অন্যরকম।
সে কোনো ভনিতা ছাড়াই সত্য বলছিল, যেন তার হারানোর মতো আত্মসম্মান ছাড়া আর কিছুই নেই। হঠাৎ শ্রাবন্তী প্রশ্ন করলেন, যদি এই চাকরির খাতিরে তোমাকে কখনো এমন কোনো কাজ করতে বলা হয় যা নীতিগতভাবে ভুল, কিন্তু তাতে তোমার কেরিয়ার দ্রুত উজ্জ্বল হবে, তবে তুমি কি করবে? আকাশ এক মুহূর্তও সময় নিল না। তার কণ্ঠে কোনো ভয় বা দ্বিধা ছিল না। সে বলল, ম্যাডাম, যে কেরিয়ার মিথ্যার ওপর ভিত্তি করে গড়ে ওঠে তা কেরিয়ার নয়, তা হলো আপোষ। আমি না খেয়ে থাকতে পারি, কিন্তু কোনো অন্যায় কাজ করতে পারবো না। এই উত্তরটি শ্রাবন্তীর হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করল। মনে হলো যেন কেউ তার মনের ভেতরে চাপা থাকা সুপ্ত সত্যটাকে স্পর্শ করেছে। সে ফাইলের পাতা বন্ধ করে দিল। ঘরজুড়ে কয়েক সেকেন্ডের পিন পতন নীরবতা নেমে এলো, সেই নীরবতা যা অনেক না বলা কথা বলে দেয়। এরপর শ্রাবন্তী এমন একটি কথা বললেন যা কেউ কল্পনাও করেনি। তিনি সরাসরি আকাশের চোখের দিকে তাকিয়ে বললেন, আমার কোনো কর্মচারীর প্রয়োজন নেই, আমার একজন স্বামী প্রয়োজন। তুমি কি আমাকে বিয়ে করবে? আকাশের মনে হলো যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। তার মনে হলো সে হয়তো ভুল শুনেছে। তার মুখ রক্তশূন্য হয়ে ফ্যাকাশে হয়ে গেল। কাঁপা কাঁপা গলায় সে বলল, ম্যাডাম, আপনি কি আমার সাথে মজা করছেন? তার হৃৎস্পন্দন তখন ট্রেনের গতিতে ছুটছে। শ্রাবন্তীর মুখে কোনো হাসি ছিল না, না ছিল কোনো ঠাট্টা, না কোনো দম্ভ। শুধু এক অদ্ভুত গাম্ভীর্য নিয়ে তিনি বললেন, না, আমি একদম সিরিয়াস। মনে হলো যেন ঘরের দেওয়ালগুলো যেন সংকুচিত হয়ে আসছে। অপমানে আকাশের কান গরম হয়ে উঠল। তার মনে হলো তার দারিদ্র্য নিয়ে তামাশা করা হচ্ছে। সে রাগ আর অভিমান মিশ্রিত স্বরে বলল, ম্যাডাম, আমি এখানে চাকরির জন্য এসেছি, কারো বিনোদনের পাত্র হতে আসেনি। শ্রাবন্তী অত্যন্ত শান্ত ও ধীর গলায় বললেন, আমি কাউকে নিয়ে তামাশা করছি না আকাশ, আমার ঠিক তোমার মতো একজন মানুষেরই প্রয়োজন। এই কথা শুনে আকাশের আত্মসম্মান বোধ যেন ফুঁসে উঠল। সে বলল, আপনি কোটিপতি আর আমি এক বেকার নিঃস্ব ছেলে। আপনার কাছে এসব হয়তো খুব সহজ মনে হচ্ছে, কিন্তু আমার কাছে এটা আমার ইজ্জতের প্রশ্ন। এই বলে সে আর কোনো কথা না বাড়িয়ে সোজা ঘর থেকে বেরিয়ে গেল। বাইরে অপেক্ষমান প্রার্থীরা তাকে বেরিয়ে যেতে দেখল, কিন্তু কেউ ঘুণাক্ষরেও টের পেল না যে ওই ছেলেটির মনের ভেতর কী প্রলয়ঙ্করী ঝড় বয়ে যাচ্ছে। বাইরে এসে সে বুক ভরে শ্বাস নিল। চোখ বন্ধ করতেই তার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগল, একজন কোটিপতি মেয়ে এমন অদ্ভুত কথা কেন বলবে? অন্যদিকে ইন্টারভিউ রুমে শ্রাবন্তী তার চেয়ারে পাথরের মতো বসে রইলেন। তার চোখ ছলছল করছিল। হয়তো জীবনে প্রথমবার তিনি এমন একজনকে দেখলেন যে টাকার কাছে বিক্রি না হয়ে নিজের ব্যক্তিত্বকে বড় করে দেখল, ঠিক যেমন মানুষ তিনি নিজে হতে চেয়েছিলেন। আকাশ বাড়ি ফিরে এলো। মা ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করলেন, ইন্টারভিউ কেমন হলো রে? আকাশ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, মা, জানি না, আজ জীবন আমাকে কেমন এক অদ্ভুত ধাঁধায় ফেলে দিল। মা ছেলেকে কাছে টেনে মাথায় হাত রেখে বললেন, সত্যের পথে চললে রাস্তা যতই বাঁকা হোক না কেন, গন্তব্য ঠিকই খুঁজে পাবি। আকাশ জানত না যে ওই ইন্টারভিউটি ছিল তার সাধারণ জীবনের শেষ দিন, কিন্তু সে এটুকু নিশ্চিত ছিল যে ওই দিনের পর তার জীবন আর কখনোই আগের মতো সাধারণ থাকবে না। পরদিন ভোরে আকাশের ঘুম খুব তাড়াতাড়ি ভেঙে গেল, যেন রাত তাকে ঠিকমতো ঘুমোতেই দেয়নি। সারা রাত সে বিছানায় এপাশ ওপাশ করেছে। চোখ বন্ধ করলেও মস্তিষ্ক সচল ছিল। ইন্টারভিউয়ের পুরো দৃশ্য বারবার চোখের সামনে ভেসে উঠছিল। সেই কাঁচের অট্টালিকা, ইন্টারভিউ টেবিল, শ্রাবন্তীর স্থির অথচ গভীর দৃষ্টি, আর তারপর সেই একটি বাক্য যা তার মনের ভেতর প্রতিধ্বনির মতো বাজছিল, তুমি কি আমাকে বিয়ে করবে? ওই বাক্যে কোনো কৌতুক ছিল না, কোনো হাসি ছিল না, তবুও আকাশের মন সেটা মেনে নিতে পারছিল না। তার ভীষণ রাগ হচ্ছিল যে কেউ তার অসহায় পরিস্থিতির এমন সুযোগ কিভাবে নিতে পারে। আবার অবাকও হচ্ছিল যে এত বড়লোক ঘরের মেয়ে এমন প্রস্তাব কেন দেবে। আর মনের এক কোণে একটা ভয়ও দানা বাঁধছিল, যদি এটা সত্যি হয় তবে তার জীবন কোন মোড়ে গিয়ে দাঁড়াবে। সকালের মিষ্টি রোদ ঘরে ছড়িয়ে পড়েছে। মা ঘুম থেকে উঠে উনুন ধরাচ্ছিলেন। কাশতে কাশতেই তিনি সংসারের কাজ করছিলেন। তিনি ছেলের চেহারায় ক্লান্তির ছাপ লক্ষ্য করলেন। খুব আলতো করে বললেন, বাবা, আজ তোকে খুব চিন্তিত মনে হচ্ছে। মা খুব সাবধানে কথাটি বললেন, যেন জোরে বললে ছেলের মন ভেঙে যাবে। আকাশ প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করে বলল, কিছু না মা, আসলে কাল রাতে ঘুমটা ঠিকমতো হয়নি। কিন্তু মা তো মাই, তিনি সন্তানের মুখের রেখায় লুকিয়ে থাকা বেদনাও পড়তে পারেন।
তিনি আর কোনো প্রশ্ন করলেন না, শুধু চুপচাপ ছেলের পাতে একটা রুটি বেশি তুলে দিলেন, যেন শব্দহীন ভাষায় বললেন, বাবা, শক্ত থাকিস। ঠিক সেই মুহূর্তে বাইরের রাস্তায় একটি ঝকঝকে বিলাসবহুল গাড়ি এসে থামল। গাড়িটি চোখ ধাঁধানো উজ্জ্বলতা পুরো এলাকার ধুলিমলিন রাস্তার বড্ড বেমানান লাগছিল। পাড়ার বাচ্চারা দৌড়ে এলো, প্রতিবেশীরা দরজা জানালা দিয়ে উকি দিতে লাগল। আকাশ আনমনে জানালার বাইরে তাকাতেই তার হৃৎস্পন্দন যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সেই মেয়েটি, সেই একই আত্মবিশ্বাস, সেই রাজকীয় চালচলন এবং সেই চোখ যেখানে গতকাল সে এক ভাঙা স্বপ্ন দেখেছিল। শ্রাবন্তী। এক পলকের জন্য আকাশের মনে হল হয়তো এটা তার ক্লান্ত চোখের ভ্রম, হয়তো তার মস্তিষ্ক এখনও গত রাতের চিন্তায় আটকে আছে। কিন্তু পরক্ষণেই দরজায় কড়া নাড়ার শব্দ হল। মা দরজা খুললেন। সামনে দাঁড়ানো অভিজাত মেয়েটিকে দেখে তিনি কিছুটা ভড়কে গেলেন। শ্রাবন্তী অত্যন্ত বিনয়ের সঙ্গে হাত জোড় করি বললেন, নমস্কার মাসিমা, আমি কি আকাশের সাথে একটু কথা বলতে পারি? তার কণ্ঠে কোনো অহংকার ছিল না, ছিল না কোনো তাড়াহুড়ো, ছিল শুধু নম্রতা। মা ভেতর দিকে তাকিয়ে ডাকলেন, বাবা আকাশ, দেখ তোর সাথে কি দেখা করতে এসেছেন। আকাশ বাইরে বেরিয়ে এলো। তাকে দেখেই শ্রাবন্তীর চোখে এক অদ্ভুত স্বস্তি ফুটে উঠল, যেন তিনি তার হারিয়ে যাওয়া কিছু খুঁজে পেয়েছেন। তিনি সরাসরি বললেন, আমাদের একটু কথা বলা দরকার। আকাশ চারপাশে তাকালো। পুরো পাড়া তখন এই দৃশ্য দেখার জন্য উন্মুখ হয়ে আছে। প্রতিটি জানালা, প্রতিটি দরজা যেন এক একটি কৌতূহলী চোখ হয়ে গেছে। আকাশ নিচু গলায় বলল, এখানে নয়, চলুন অন্য কোথাও যাই। দুজন হাঁটতে হাঁটতে কিছুটা দূরে এক নির্জন মাঠের দিকে গেল। রাস্তায় কেউ কোনো কথা বলল না, বাতাসও যেন থমকে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ নীরব থাকার পর আকাশই প্রথম কথা বলল। সে বলল, ম্যাডাম, আপনি গতকাল যা বলেছেন তা আমার জন্য ছিল অত্যন্ত অপমানজনক। তার কথায় ক্ষোভ এবং চাপা কষ্ট দুটোই স্পষ্ট ছিল। শ্রাবন্তী এক গভীর দীর্ঘশ্বাস ফেললেন, যেন বুকের ভেতর জমে থাকা পাথর সরালেন। তিনি মাটির দিকে তাকিয়ে ধীরে ধীরে বলতে শুরু করলেন, আমি জানি, আর সেই কারণেই আজ আমি এখানে এসেছি। গতকাল পর্যন্ত আমি তোমাকে শুধুই একজন চাকরি প্রার্থী ভাবছিলাম, কিন্তু তোমার উত্তর, তোমার সততা, যেভাবে তুমি কোনো ভয় না পেয়ে সত্য কথাগুলো বললে, তা আমাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। আকাশ চুপ করে রইল। সে প্রথমবারের মতো শ্রাবন্তীকে শোনার আগ্রহ পেল। শ্রাবন্তী প্রথমবারের মতো নিজের জীবনের গোপন অধ্যায়গুলো উন্মোচন করতে শুরু করলেন। তিনি জানালেন তার শৈশব কিভাবে টাকার পাহাড়ে কাটলেও স্নেহের কাঙাল হয়ে কেটেছে। বিশাল সব অট্টালিকা, দামি খেলনা, নামকরা স্কুল সবই ছিল, কিন্তু আপনজনদের ভালোবাসা কোথাও হারিয়ে গিয়েছিল। তারপর তিনি বললেন তার ধুমধাম করে হওয়া বিয়ের কথা। বিশাল বাড়িতে, সমাজের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানিতে হওয়া সেই বিয়ে ছিল শুধুই একটা লোক দেখানো নাটক। শ্রাবন্তীর গলা ধরে এলো, আমি ছিলাম একটা ট্রফির মতো, যাকে পার্টিতে সাজিয়ে রাখা হতো। আমার চিন্তা, আমার ইচ্ছা, আমার কষ্টের কোনো মূল্য কারো কাছে ছিল না। এরপর তিনি বললেন সেই চরম প্রবঞ্চনার কথা। স্বামীর পরকীয়া, মিডিয়ার নোংরামি, প্রতিটি টিভি চ্যানেলে তার নাম নিয়ে চর্চা, খবরের কাগজে তার ছবি, শেষমেশ বিচ্ছেদ এবং সেই বিচ্ছেদের পরের বিভীষিকাময় একাকিত্ব। তিনি কান্নাজড়িত কণ্ঠে বললেন, লোকে বলে এত টাকার মালিক হয়েও তুমি কাঁদো, কিন্তু কেউ এটা জানতে চায় না যে দিন শেষে আমি কার কাঁধে মাথা রেখে মনের কথা বলবো। আকাশ প্রথমবারের মতো তাকে একজন ধনী ব্যবসায়ী হিসেবে নয়, বরং একজন ক্ষতবিক্ষত মানুষ হিসেবে দেখল। অন্যদিকে আকাশও নিজের জীবনের কঠিন বাস্তবতাকে তুলে ধরল। বাবার অকাল মৃত্যু, ঋণের পাহাড়, মায়ের দুরারোগ্য ব্যাধি, সব জায়গায় প্রত্যাখ্যান, সব দরজায় ঝুলন্ত তালা। সে তিক্ততার সঙ্গে বলল, মানুষ আমাকে গরিব বলে নয়, আমি অসৎ হতে চাই না বলেই আমাকে বাতিল করে দেয়। শ্রাবন্তী খুব শান্ত গলায় বললেন, আমার তোমার টাকা বা সম্পদের কোনো প্রয়োজন নেই আকাশ। আমার প্রয়োজন তোমার মতো মানসিকতার একজন মানুষ। আমার এমন একজন সঙ্গী চাই যে সম্পর্ককে ব্যবসার চুক্তি মনে করবে না। আকাশের মনের ভেতর তোলপাড় শুরু হলো। সে প্রশ্ন করল, কিন্তু সমাজ, আপনার পরিবার, লোকে কি বলবে? শ্রাবন্তী বিষাদমাখা হাসি হাসলেন। সমাজ আমাকে তখনও কাঠগড়ায় দাঁড় করিয়েছিল যখন আমি সঠিক কাজটি করেছিলাম। এখন আমি আর সমাজের নিয়মে বাঁচতে চাই না। ঠিক সেই সময়ে হাসপাতাল থেকে একটি ফোন এলো।
মায়ের অবস্থা হঠাৎ খুব খারাপ হয়ে গেছে। আকাশ ভীষণ ঘাবড়ে গেল, তার হাত পা কাঁপতে লাগল। শ্রাবন্তী এক মুহূর্ত সময় নষ্ট না করে বললেন, চলো, এখনই যেতে হবে। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তার জানালেন চিকিৎসার খরচ অনেক বেশি। টাকার অঙ্কটা শুনে আকাশের মাথায় আকাশ ভেঙে পড়ল। শ্রাবন্তী তখন নিঃশব্দে এগিয়ে গিয়ে হাসপাতালের সমস্ত বিল মিটিয়ে দিলেন এবং ভর্তির সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন। তার আচরণে মনে হচ্ছিল যেন এটা তার নিজের পরিবারেরই কেউ। আকাশ রাগ আর অসহায়ত্বের মিশ্রণে জিজ্ঞেস করল, আপনি এটা কেন করলেন? শ্রাবন্তী ছোট করে উত্তর দিলেন, কারণ তুমি একা নও। সেই রাতে হাসপাতালের করিডরে বসে আকাশ অনেকক্ষণ ভাবল। এই সম্পর্কটা কোনো চাকরি ছিল না, কোনো দয়াও ছিল না। এটা ছিল অন্য কিছু, অনেক গভীর, অনেক পবিত্র। ভোরের আলো ফোটার সময় সে শ্রাবন্তীকে বলল, যদি এটা কোনো চুক্তি না হয়ে সত্যি কোনো সম্পর্ক হয়, তবে আমার একটু সময় প্রয়োজন। শ্রাবন্তী কোনো অভিযোগ না করেই মাথা নেড়ে বললেন, আমি অপেক্ষা করব। আকাশ বুঝতে পারল তার জীবন এবার সত্যিই এক নতুন মোড় নিতে চলেছে, কিন্তু কিভাবে এবং এর বিনিময়ে কি দিতে হবে তা সে তখনও জানত না। সেদিন শ্রাবন্তীর বাড়িতে এক অদ্ভুত থমথমে পরিবেশ বিরাজ করছিল। বিশাল ড্রয়িং রুমে দামি সোফা, দেয়ালে বিদেশি চিত্রকর্ম, আর মাঝখানে দাঁড়িয়ে সেই ব্যক্তি যার ইশারায় শত শত সিদ্ধান্ত পাল্টে যায়, শ্রাবন্তীর বাবা। তার হাতে মোবাইল এবং চোখে মুখে প্রচণ্ড ক্রোধ। তিনি বজ্রকণ্ঠে বললেন, এসব কি চলছে? একটা বেকার ছেলের সঙ্গে আমার মেয়ের নাম জড়ানো হচ্ছে। শ্রাবন্তী শান্তভাবে দাঁড়িয়ে রইলেন। তিনি জানতেন এই সংঘাত অনিবার্য। তিনি ধীরস্থিরভাবে বললেন, বাবা, ও বেকার নয়, ও একজন সৎ মানুষ। বাবা তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, সততা দিয়ে সংসার চলে না শ্রাবন্তী, সমাজে সম্মান পেতে হলে টাকা লাগে। এখান থেকেই আগুনের স্ফুলিঙ্গ ছড়াতে শুরু করল। কেউ একজন খবরটা ফাঁস করে দিল। দেখতে দেখতে মিডিয়া পর্যন্ত কথা পৌঁছে গেল। পরদিন থেকেই ব্রেকিং নিউজ চলতে লাগল। কোটিপতি নারী ব্যবসায়ীর সঙ্গে দরিদ্র যুবকের প্রেম, ইন্টারভিউ বোর্ডে বিয়ের প্রস্তাব, কি আসল রহস্য? আকাশ তার ভাঙা মোবাইলের স্ক্রিনে এসব দেখে শিউরে উঠল। পাড়ার লোকেরা ফিসফিস করতে শুরু করল। কেউ কেউ বাঁকা মন্তব্য করল, কিরে, তুই তো এখন বড়লোক হতে চলেছিস। কেউ আবার সরাসরি বলল, বড় সুযোগ পেয়েছিস, হাতছাড়া করিস না। আকাশের মনে হলো তার সততার উপর কাদা ছোড়া হচ্ছে। সেদিন সে শ্রাবন্তীর সঙ্গে দেখা করতে গেল। ক্লান্ত স্বরে সে বলল, প্লিজ এসব বন্ধ করুন, আমার কারণে আপনার বদনাম হচ্ছে। এই সম্পর্ক এখানেই শেষ করে দেওয়া উচিত। শ্রাবন্তী তার চোখের দিকে তাকিয়ে বললেন, তুমি পিছিয়ে যাচ্ছ? আকাশ বলল, আমি আমার দারিদ্র্য নিয়ে বাঁচতে পারি, কিন্তু নিজের মাকে এটা দেখাতে পারবো না যে তার ছেলে কোনো ধনী নারীর টাকায় বিক্রি হয়ে গেছে। এই কথা শুনে শ্রাবন্তীর চোখ ভিজে উঠল। তিনি বললেন, তোমার কি মনে হয় আমি তোমাকে কিনতে চাইছি? আকাশ কোনো উত্তর দিল না, চুপচাপ সেখান থেকে চলে এলো। ওদিকে শ্রাবন্তীর বাবা প্রেস কনফারেন্স ডাকলেন। তিনি সাংবাদিকদের সামনে স্পষ্ট বললেন, আমার মেয়ে আবেগের বশবর্তী হয়ে ভুল করছে, এই সম্পর্ক কোনোভাবেই সম্ভব নয়। তার এই বক্তব্য আগুনে ঘি ঢালল। আকাশের মা হাসপাতালের টিভিতেই খবর দেখলেন। তিনি ছেলেকে কাছে ডেকে বললেন, বাবা, তুই যদি সঠিক হস তবে ভয় পাচ্ছিস কেন? আকাশের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে বলল, মা, আমি কারো কারণে তোমার জীবনটা আর কঠিন করতে চাই না। সেই রাতেই মায়ের শরীর আবার খারাপ হলো। ডাক্তার জানালেন চিকিৎসা দীর্ঘমেয়াদী এবং অত্যন্ত ব্যয়বহুল। আকাশ মানসিকভাবে ভেঙে পড়ল। সে হাসপাতালের বাইরের বেঞ্চে মাথা নিচু করে বসেছিল, তখন কেউ একজন তার পাশে এসে বসল। শ্রাবন্তী। তিনি মৃদুস্বরে বললেন, আমি বলেছিলাম না তুমি একা নও। আকাশ রাগের সঙ্গে বলল, আপনি কেন বারবার সব জায়গায় চলে আসেন? কি প্রমাণ করতে চান আপনি? শ্রাবন্তী উঠে দাঁড়ালেন। তার গলা ধরে এলো। তিনি বললেন, আমি কিছু প্রমাণ করতে আসিনি, আমি শুধু মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে এসেছি। পরদিন শ্রাবন্তী এমন এক কাজ করলেন যা কেউ স্বপ্নেও ভাবেনি। তিনি আবার মিডিয়াকে ডাকলেন, কিন্তু এবার তিনি একা ছিলেন না, আকাশও সেখানে উপস্থিত ছিল। চারদিকে ক্যামেরার ঝলকানি, একের পর এক প্রশ্ন। শ্রাবন্তী মাইক হাতে নিলেন। তিনি বললেন, আজ আমি কোনো ব্যবসায়ী হিসাবে নয়, একজন সাধারণ নারী হিসাবে কথা বলছি। যদি কোনো গরিব মানুষের সঙ্গে সম্পর্ক রাখা অপরাধ হয়, তবে এই সমাজ ব্যবস্থাই ভুল। তিনি আকাশের দিকে ইঙ্গিত করে বললেন, এই ছেলেটিকে আমার টাকার দিক থেকে নয়, বরং তার চিন্তা ও চেতনার দিক থেকে অনেক বেশি ধনী মনে হয়েছে। যদি এটা অপরাধ হয়, তবে হ্যাঁ, আমি অপরাধী। পুরো হলঘরে পিন পতন নীরবতা নেমে এলো।
আকাশ প্রথমবারের মতো মাইক হাতে নিল। তার গলা কাঁপছিল, কিন্তু প্রতিটি শব্দ ছিল স্পষ্ট। সে বলল, আমি কারো সম্পদ চাই না, আমি শুধু এইটুকুই চাই, যদি এই সম্পর্ক কোনো সমাজসেবার উদাহরণ হয়, যদি এর মাধ্যমে অন্য কোনো গরিব মা চিকিৎসা পান, অন্য কোনো বেকার যুবক কাজ পায়, তবে আমি পিছিয়ে যাব না। এই কথা শুনে উপস্থিত অনেকেরই চোখ লজ্জায় নিচু হয়ে গেল। সেদিন সন্ধ্যায় শ্রাবন্তীর বাবা হাসপাতালে এলেন। আকাশের মা তখন বিছানায় শুয়েছিলেন। তিনি দুর্বল হাতে জোর করে বললেন, সাহেব, আমার ছেলে ভুল মানুষ নয়। যেই মানুষটি সারা জীবন সব কিছু টাকার মাপকাঠিতে বিচার করেছেন, তিনি প্রথমবারের মতো চুপ করে রইলেন। তিনি বুঝতে পারলেন এই লড়াইটা ধনী গরিবের নয়, এটা চিন্তা এবং মানবিকতার লড়াই। হাসপাতালের সেই কেবিনে এক অদ্ভুত শান্তি বিরাজ করছিল। মেশিনের যান্ত্রিক শব্দ, ওষুধের গন্ধ আর জানালা দিয়ে আসা পড়ন্ত বিকেলের রোদ। আকাশের মা চোখ বন্ধ করে শুয়েছিলেন, কিন্তু তার মুখে ছিল পরম প্রশান্তি। শ্রাবন্তী একপাশে চুপচাপ বসেছিলেন। আকাশ জানালার পাশে দাঁড়িয়ে বাইরের আকাশ দেখছিল, যেন জীবনের কাছে কোনো উত্তর খুঁজছিল। দরজা ধীরে ধীরে খুলল। শ্রাবন্তীর বাবা ভেতরে প্রবেশ করলেন। সেই একই গম্ভীর মুখ, ভারী পা, কিন্তু আজ তার চোখে সেই চিরচেনা দম্ভ ছিল না, ছিল দ্বিধা। তিনি একবার আকাশের মায়ের দিকে তাকালেন, তারপর মেয়ের দিকে। কিছুক্ষণ কোনো কথা বললেন না। তারপর খুব নিচু স্বরে বললেন, ডাক্তার বলছেন চিকিৎসা ঠিকঠাক চলছে। আকাশ মাথা নেড়ে বলল, ধন্যবাদ এখানে আসার জন্য। ভদ্রলোক চেয়ার টেনে বসে পড়লেন। ভারী গলায় বললেন, আমি জীবনে অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু আজ বুঝতে পারছি সব সিদ্ধান্ত সঠিক হয় না। শ্রাবন্তীর চোখ জলে ভরে এলো। তিনি ডাকলেন, বাবা। তিনি হাত তুলে মেয়েকে থামালেন। না, আমাকে বলতে দে। আমি সবসময় ভেবেছি টাকাই নিরাপত্তা, টাকাই সম্মান, কিন্তু আজ এই ঘরে এসে বুঝলাম আসল সম্মান মনুষ্যত্ব দিয়ে অর্জন করতে হয়। আকাশ বিস্ময়ে কিছু বলতে পারল না। তিনি আরও বললেন, যদি তোমরা দুজন একসঙ্গে থাকতে চাও, তবে আমি আর পথের বাধা হব না। শ্রাবন্তীর চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগল। তিনি বাবার হাত চেপে ধরে বললেন, ধন্যবাদ বাবা। কিছুদিন পর মায়ের শরীর সুস্থ হতে শুরু করল। হাসপাতাল থেকে ছুটি মিলল। গ্রামে ফিরে আসার পর দেখা গেল সেই একই রাস্তাঘাট, সেই একই মানুষ, কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। যারা কাল পর্যন্ত বাঁকা কথা শোনাত, আজ তারা নিশ্চুপ। কারো মুখে লজ্জা, কারো চোখে বিস্ময়। বিয়ের দিনক্ষণ ঠিক হলো। কোনো আড়ম্বর নেই, কোনো লোক দেখানো জৌলুস নেই। এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিয়ে হলো। হাতে গোনা কিছু আত্মীয়, প্রতিবেশী এবং অফুরন্ত আশীর্বাদ। শ্রাবন্তী কোনো দামি লেহেঙ্গা পরেননি, আকাশও কোনো ভারী শেরওয়ানি পরেনি। দুজনে এমন পোশাকই বেছে নিয়েছিল যাতে তারা নিজেদের খাঁটি ও সাধারণ মনে করতে পারে। 7 পাক ঘোরার সময় আকাশের মা আনন্দে কাঁদছিলেন। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, ঈশ্বর, তুমি আমার ছেলেকে মানুষ দিয়েছ, ধন সম্পদ নয়। বিয়ের পর শ্রাবন্তী তার অফিসে বসে প্রথম যে সিদ্ধান্তটি নিলেন তা হলো একটি চ্যারিটেবল ট্রাস্ট গঠন করা। গরিব মেধাবী শিশুদের পড়াশোনা, বেকার যুবকদের প্রশিক্ষণ এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও সৎ নিয়োগ ব্যবস্থা চালু করা। আকাশ বলেছিল, যদি আমাদের এই গল্পের মাধ্যমে একজন মানুষের জীবনও বদলায়, তবেই আমাদের এই সম্পর্ক সার্থক। সময় বদলালো। যে মিডিয়া কাল তাদের নিয়ে ঠাট্টা করছিল, আজ তারা প্রশংসায় পঞ্চমুখ। যে সমাজ কাল প্রশ্ন তুলছিল, আজ তারা এই জুটিকে উদাহরণ হিসেবে পেশ করছে। একদিন একটি ছেলে আকাশের কাছে এলো। সে বলল, দাদা, আপনার কারণে আমি চাকরি পেয়েছি, কোনো ঘুষ ছাড়াই, কোনো সুপারিশ ছাড়াই। আকাশ হেসে শ্রাবন্তীর দিকে তাকালো। সেই হাসির মূল্য ছিল পৃথিবীর যে কোনো সম্পদের চেয়েও বেশি। এক সন্ধ্যায় বাড়ির ছাদে বসে দুজনে চা খাচ্ছিল। শ্রাবন্তী জিজ্ঞেস করলেন, আচ্ছা, যদি সেদিন তুমি ইন্টারভিউ রুম থেকে রেগে বেরিয়ে যেতে আর ফিরে না আসতে? আকাশ হেসে উত্তর দিল, তাহলে হয়তো আমি অন্য কোনো চাকরি পেয়ে যেতাম, কিন্তু জীবনটা পেতাম না। গল্পটা এখানেই শেষ নয়, কারণ আসল গল্প তো তখনই শুরু হয় যখন সমাজ কোনো গরিবকে কেবল গরিব হিসেবে এবং কোনো ধনীকে কেবল ধনী হিসেবে না দেখে একজন রক্তমাংসের মানুষ হিসেবে দেখতে শেখে। এই কাহিনীর শিক্ষা এটুকুই, দারিদ্র্য পকেটে থাকতে পারে, কিন্তু চিন্তাধারা যদি ধনী হয় তবে সেই মানুষই প্রকৃত ধনী। আর সম্পদ যদি মানুষকে মানবিকতা না শেখায়, তবে তা শুধুই কিছু সংখ্যা ছাড়া আর কিছুই নয়। এখন প্রশ্ন আপনাদের কাছে, যদি আপনাদের সামনেও এমন কোনো পরিস্থিতি বা সম্পর্ক আসে, তবে কি আপনারা সমাজের ভয়ে পিছিয়ে যাবেন, নাকি নিজেদের মন এবং মানবিকতার ডাক শুনবেন? আপনারা কি মানুষকে তার ব্যাংক ব্যালেন্স দিয়ে বিচার করবেন, নাকি তার চরিত্র দিয়ে?
যদি এই গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, যদি আপনার মনে হয় যে সমাজের জন্য এমন একটি আয়নার প্রয়োজন আছে, তবে এটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে অবশ্যই জানান আপনারা এই গল্পে কার পাশে দাঁড়াতেন, আকাশের, শ্রাবন্তীর নাকি সেই সমাজের যারা আজও ধনী গরিবের ভেদাভেদ করে মানুষকে বিচার করে। এমন সত্য, আবেগপূর্ণ এবং বিবেককে নাড়িয়ে দেওয়া গল্পের জন্য আমাদের সাথেই থাকুন, কারণ গল্প শুধু শোনার জন্য নয়, মাঝে মাঝে তার জীবন বদলানোর জন্যও হয়।